অন্বেষার গল্প কথায় আপনাদেরকে আবারও স্বাগত। আমার আজকের গল্প সকালের ওষুধ। কলমে সুদীপ জোয়ারদার, গল্প পাঠে অন্বেষা। আমার প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাতে একটি লাইক করে দেবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প সকালে ওষুধ। রাস্তার মোড়ে একটা দোকানে ডালপুরি ভাজছে। দেখেই জিভে জল এসে গেল। অক্ষয়বাবু দাঁড়ালেন। আজ তো খেলেই হয় একটা। শেষ কবে দোকানের ডালপুরি খেয়েছেন মনেই পড়ে না। ডাক্তারের কড়া নির্দেশ, ওষুধ যেমন নিয়ম মেনে ঠিক সময় খেতে হবে, তেমনি খাওয়া দাওয়াও ঠিকঠাক রাখতে হবে। বিশেষ করে বাইরের ভাজাভুজি একদমই খাওয়া যাবে না। ডাক্তারের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলেন অক্ষয়বাবু। এই সব দোকানের দিকে ভুলেও তাকান না। কিন্তু আজ তো খাবারের খোঁজেই বেরিয়েছেন, তাই নজরও চলে গিয়েছিল ওদিকে। খেতে তো হবেই একটা কিছু। ডালপুরি খেলে রসনারও তৃপ্তি হবে, প্রয়োজনটাও মিটবে। একদিন অনিয়ম হবে তো কি আর করা যাবে। সকালের ওষুধটা বুক পকেটে ঘুরছে অনেকক্ষণ ধরে। জল খাবার খেয়ে ওষুধটা খাওয়ার নিয়ম। অক্ষয়বাবু তাই জল খাবারের সন্ধানে বেরিয়েছেন। আশেপাশে কিছু না দেখতে পেয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছেন এই বাস স্ট্যান্ডে। সরমা বেঁচে থাকলে চিন্তা করতে হতো না। যতই পুজোর দিন হোক ঠিক কিছু একটা খাইয়ে দিত। কিন্তু সরমা কিছুদিন আগে বিনা নোটিসে হঠাৎ চলে যাওয়ায় এখন ছেলের বউয়ের অধীনে। অষ্টমীর পুজোর অঞ্জলি না দিয়ে প্রাপ্তি খাবার দাবারের ধার দিয়েও যাবে না। শ্বশুরের দেখাশোনা করছে এই ঢের। আজও সারাদিনেরই বন্দোবস্ত আলাদা। অঞ্জলি দিয়েই বরকে বগল দাবা করে প্রাপ্তি ছুটবে বাপের বাড়ি। ফিরবে সেই কাল। অক্ষয়বাবুর আজকের দুপুর ও রাতের খাবারের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা। তবু সকালে অঞ্জলি ঝটপট মিটলে দু একখানা টোস্ট আশা করা যেত, কিন্তু সে পর্ব মিটতে বেলা 1টা। তখন লাঞ্চেরই সময় হয়ে যাবে। তখন কি আর সকালের ওষুধ খাওয়া যাবে? অক্ষয়বাবু সকালের ওষুধটা নিয়ে তাই পড়েছে মহা ঝামেলায়। না, অত শত ভেবে লাভ নেই। ডালপুরির দোকানটায় ভিড়েই গেলেন শেষতক। অর্ডার দিতে যাবেন, হঠাৎ খেয়াল হলো মানি ব্যাগে সবকটাই 500 টাকার নোট। 500 টাকার ভাঙানি কি হবে? জিজ্ঞেস করে নেওয়া ভালো। এই যে ডালপুরি খাবো, কিন্তু 500 টাকার নোট। 500? দাদা একটু দেখুন না খুচরো পাওয়া যায় কিনা। তার মানে ভাঙানি হচ্ছে না। অক্ষয়বাবু বেরিয়ে এলেন। কিছুটা দূরে একটা মণ্ডপে পুজো হচ্ছে। এখনো পুজো শুরু হয়নি। মাইকে বীরেন্দ্র কৃষ্ণ ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে। জমায়েত দেখে মনে হচ্ছে এখানে আগেই বসবেন পুরোহিত মশাই। অঞ্জলিও হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। ইস, বৌমা এখানে এলেই তো পারতো। বাড়ির সামনের পুজোয় এমনিতেই খুব লেট করে পুরোহিত। তার উপর অষ্টমীর পুজোর জন্য অনেকটা সময় আছে এবার, সুতরাং আরো গড়িমসি পড়বে। সামনে একজন লটারি বিক্রি করছে। অক্ষয়বাবু 500 টাকার নোটটা নিয়ে ওখানে দাঁড়ালেন। ভাই, এটা একটু ভাঙিয়ে দিতে পারবে? লটারিওয়ালা 500 টাকার নোটটার দিকে তাকিয়ে দেখলো একটু, কথা না বলে পাশাপাশি ঘাড় নাড়ালো। পাশের দোকানের মাঝবয়সী অবাঙালি দোকানি অক্ষয়বাবুকে দেখছিল এক মনে। হয়তো লটারিওয়ালার সঙ্গে অক্ষয়বাবুর কথাবার্তাও শুনেছে। মনে হলো লোকটার কাছে ভাঙানি আছে, দেবেও হয়তো, শুধু অপেক্ষা করছে চাওয়ার। অক্ষয়বাবু 500 টাকার নোটটাকে লম্বালম্বি ভাঁজ করে পানের দোকানের দিকে উঁচু করে ধরে শুধলেন। হবে নাকি খুচরো? 100 रुपए की भी सौदा नहीं हुआ, नहीं तो सुबह सुबह ब्राह्मण का मदद जरूर कर देता। পানওয়ালার মুখে প্রচ্ছন্ন অসহায়তা। পাতলা ফতুয়ার ওপর দিয়ে পৈতেটা দেখা যাচ্ছে। অক্ষয়বাবুর আবার দেবদ্বিজে ভক্তি না থাকলেও পৈতে পড়াটা ছেলেবেলার অভ্যেস। এখন না পড়লে কি যেন একটা নেই নেই মনে হয়। এই অস্বস্তির থেকেই পৈতে বহন শ্রেয়। কগাছা সুতো বই তো নয়। তিনি দীর্ঘশ্বাস ফেলে এগোলেন। এবার অক্ষয়বাবুর খিদেও পাচ্ছে।
পুজোয় অঞ্জলি কোনো কালেই দেয় না। এই নিয়ে সরমা চিরকাল অনুযোগ জানিয়ে গেছে। এখন ছেলের বউও আকার ইঙ্গিতে বলতে ছাড়ে না। এই তো, এইবারেই তো প্রাপ্তি সকাল সকাল স্নান সেরে অক্ষয় বাবুর দিকে তাকিয়ে বলছিল, বাবাই আছেন ভালো, পূজা আচ্চার ধার ধারেন না। আমার বাবা আবার উল্টো, বলেন ধর্মের দিকে একটু হেলে থাকলে মন ভালো থাকে, অন্যদিকে মন যায় না। অন্যদিক কথার অর্থ অপরিষ্কার নয় অক্ষয় বাবুর কাছে। অক্ষয় বাবুর আবার ওই একটু ওটিটিতে ওয়েব সিরিজ দেখার নেশা। এটা প্রাপ্তির মতে বাজে নেশা। সরমা অনুযোগ করলেও এভাবে কথা বলতো না। আর পূজা আচ্চার দিনেও খেয়াল করে অক্ষয় বাবুর জল খাবারের ব্যবস্থা করে রাখতো। কিছু দূরে একটা মিষ্টির দোকানে লুচি ভাজছে। ডালপুরির পরিবর্তে গরম গরম লুচি বা মন্দ কি। আর বড় দোকান, 500 টাকা নিয়েও হয়তো সমস্যা হবে না। তা এখন মনে হচ্ছে প্রথমে ওই দোকানে গেলেই ভালো করতে। অক্ষয় বাবু এগোলেন দোকানটার দিকে, তবু সাবধানের মার নেই। ভিতরে ঢোকার আগে ভাঙানির ব্যাপারটা শুধোবেন বলে মালিকের দিকে তাকালেন, কিন্তু জিজ্ঞেস করার আগেই, কাকু, ও কাকু, একটু শুনুন, একবার প্লিজ বলে এক ছোকরা একরকম জোর করেই অক্ষয় বাবুকে দাঁড় করিয়ে দিল। এ কি, কি ব্যাপার এভাবে? খুব বিপদে পড়ে গেছি আমরা কাকু, খুব বিপদ। নিশ্চয় টাকা পয়সার ধান্দা। অক্ষয় বাবু প্রথমেই সাবধান হয়ে গেলে, দেখো বাবু, সাত সকালে আমি কিন্তু কারো বোনের বিয়ে, ভাইয়ের অপারেশন ইত্যাদির জন্য চ্যারিটি করতে পারবো না। আরে কাকু, সেসব নয়, আমাদের ওই যে পুজো প্যান্ডেল, আমরা ওখানকারই ছেলে। ব্যাস, তার মানে চাঁদা? ও বাবা, চাঁদা চাওয়া ছেলেদের আবার চটানো বিপদ। তবু বড় কিছু চেয়ে বসার আগেই আগ বাড়িয়ে অক্ষয় বাবু বলে দিলেন, আমি কিন্তু 20 টাকার বেশি চাঁদা দিতে পারবো না, তাও 500 টাকার নোট ভাঙিয়ে তোমাকেই দিতে হবে। আরে চাঁদা নয় কাকু, আপনি চলুন প্যান্ডেলে, সব জানতে পারবেন। নিমরাজি হয়ে অক্ষয় বাবু ছেলেটির সঙ্গে গিয়ে দাঁড়ালেন প্যান্ডেলটায়। একজন বয়স্ক লোক অক্ষয় বাবুকে দেখে এগিয়ে এলেন, দাদা, গলায় পইতে আছে যখন, আমাদের একটু উদ্ধার করে দিতেই হবে আপনাকে। অক্ষয় বাবু মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলেন না। বয়স্ক লোকটি এবার খোলসা করলেন, ব্রাহ্মণের জন্য আমরা সকাল থেকে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি। অর্ককে তাই বলেছিলাম বাস স্ট্যান্ডে ঘোরাঘুরি করতে, ব্রাহ্মণ দেখলেই নিয়ে আসতে। ভাগ্যিস ও রবি পানওয়ালার দোকানের কাছে দাঁড়িয়ে ছিল। ওর ফোন পেয়ে যেন ধরে প্রাণ এসেছে দাদা। না হলে এই সময় একজন ব্রাহ্মণ আমরা কোথায় পাই বলুন তো? আমাদের কমিটির বেশিরভাগই আবার মাহিষ্য। পাঁচের বীর ব্যানার্জি বাবু সিমলা বেড়াতে গেছেন। 30 নম্বর বাড়ির ঘোষালদা পুজোর কন্ডাক্টের ট্যুর করান, ভোর 6টাতেই বেরিয়ে গেছেন। কাজেই বুঝতেই পারছেন কি সমস্যা। না 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 না, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না দাদা। আমাদের পুরুতের অ্যাসিস্ট্যান্ট হুরু ঠাকুরের মেয়ের ডায়রিয়া, উনি মেয়েকে নিয়ে হাসপাতালে গেছেন। মেয়ে একটু স্টেবল না হলে আসতে পারছেন না। এদিকে অষ্টমীর অঞ্জলির ভিড় শুরু হয়ে গেছে, একটু পরেই ডিএম আসবেন। একটা মানুষ পুতুল দিয়ে দেবী প্রতিমা হয়েছে আমাদের পুজোর প্রদর্শনীতে, সেটা দেখতে আসবেন, পুজোর কাছেও দাঁড়াবেন। আমরা ঠিক করেছি ডিএম স্যারকে রিকোয়েস্ট করব আমাদের সঙ্গে অঞ্জলি দিতে। এখন পুজো না শুরু করা গেলে কি করে চলবে বলুন? এবার হেসে উঠলেন অক্ষয় বাবু, ও বাবা, পইতে দেখে অমনি বুঝে ফেললেন আমি পুজো করতে পারি? ভারী অদ্ভুত তো আপনারা। পূজা করতে হবে না দাদা, প্রক্সি দিয়ে দেবেন। আমাদের পুরুত ঠাকুর খুব দক্ষ, উনি সব চালিয়ে নেবেন। স্নান তো হয়নি, ক্লাবের বাথরুমে করে নিন প্লিজ। সাবান আছে, ঢাকিদের জন্য রাখা নতুন ধুতি গেঞ্জিও আছে। আপনি দাদা চট করে স্নান সেরে নতুন জামা কাপড়টা পরে নিন। আরে আরে, এ তো মহা ফ্যাসাদে পড়া গেল। পৈতেটা গলায় রেখে দিয়ে শেষে আজ এমন বিপত্তি। একজন এসে বলল, মন্ডলদা, ডিএম রওনা দিয়ে দিয়েছেন। মন্ডলদার চোখে অনুনয়, দাদা একটু কোঅপারেট করুন প্লিজ, আপনাকে নিরাশ করব না, যথাসাধ্য পারিশ্রমিকও দেব। এই হচ্ছে মানুষের দোষ, কোনো কিছু না জিজ্ঞেস করেই একটা ধারণা গড়ে নেয়। উনি ভাবছেন সকালের ওষুধ খাওয়া নিয়ে
আর এরা ভাবছে তাকে পৌরোহিত্য করানো নিয়ে, তার পারিশ্রমিক নিয়ে। 500 টাকা ভাঙিয়ে 10-20 টাকার কিছু কেনা কঠিন, বিশেষ করে এই সকালবেলায়। তাহলে এত করে যখন ধরেছে, এদের কাজটা মিটিয়েই না হয় আবার ঝাঁপাবেন। কলের নিচে মাথা দিয়ে স্নান টান করে ধুতি গেঞ্জি পরে নিলেন। তার আগে পৈতেটার দিকে আর চোখে তাকিয়ে জল নিংড়ে নিলেন। এতকাল স্কুলে ইতিহাস পড়িয়েছেন, ব্রাহ্মণ্যতন্ত্রের কুপ্রভাব নিয়ে কত জ্ঞানগর্ভ কথা বলে এসেছেন ছাত্রদের কাছে। আজকে কিনা সেই তিনি পুরোহিতের ভূমিকায়। অক্ষয়বাবু 60 পেরিয়েছেন বছর দুয়ে, এখনো নির্মেদ চেহারা, বয়স বোঝাই যায় না। সুগার থাকলেও নিয়মিত ওষুধ খান, ব্যায়াম করেন, কিন্তু আজ তো সকালের ওষুধটাই। যা হোক, যদি তাড়াতাড়ি ছাড়া পাওয়া যায় এই আশায় আর দেরি করলেন না। প্রধান পুরোহিতের পাশে বসেই গেলেন পুজোয়। প্রধান পুরোহিত অভিজ্ঞ মানুষ, কি করতে হবে শিখিয়ে দিলেন। অঞ্জলির মন্ত্র পড়তে হবে থেমে থেমে, সকলে সেটা বলে অঞ্জলি দেবে। 3 বার ফুল দিয়ে অঞ্জলি, 4র্থবার ফুল ছাড়া প্রণাম। আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যাং ভগবতী থেকে শুরু করে এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সবাহনায় সপরিবারায় পর্যন্ত বেশ মসৃণ ভাবেই চালিয়ে গেলেন তিনি। 1 রাউন্ড হওয়ার পর বেশ সড়গড় হয়ে গেল। 2-3টে রাউন্ডও বেশ পার করে দিলেন। ডিএম এলেন, সকলের অনুরোধে অঞ্জলিও দিলেন। সব সুষ্ঠুভাবেই মিটল। ঘন্টা খানেক পর হন্তদন্ত হয়ে এসে পৌঁছালেন পুরোহিতের সেই অ্যাসিস্ট্যান্ট। মেয়ে কিছুটা সুস্থ, তাই চলে এসেছেন। মণ্ডলবাবু এসে বললেন, দাদা আপনি তাহলে এই বেলাটা চালিয়ে নেবেন নাকি? অক্ষয়বাবু বললেন, না, উনিই আসুন, আমার এখনো সকালের ওষুধটা খাওয়া হয়নি। আসুন। মঞ্চ থেকে নেমে ক্লাব ঘরে গিয়ে ধুতি গেঞ্জি ছেড়ে নিজের জামা কাপড় পরে নিলেন। মণ্ডলবাবু একটা 200 টাকার নোট জোর করে অক্ষয়বাবুর পকেটে ঢুকিয়ে দিলেন। এটা নিতেই হবে, আপনার পারিশ্রমিক। চলেই আসছিলেন, হঠাৎ অক্ষয়বাবুর মনে হলো, মানুষ পুতুল দিয়ে তৈরি দেবী প্রতিমা তো আগে দেখেননি, কিরকম হয় দেখার জন্য গিয়ে দাঁড়ালেন মণ্ডপের পাশে প্রদর্শনীর জমায়েতের পিছনে। দারুণ তো, মাটির দেবী প্রতিমার চেয়ে মানুষ পুতুলের দেবী প্রতিমা ঢের বেশি সুন্দর। ছোট বাহনগুলো ছাড়া কিছুই বাদ যায়নি। আরে মহিষও রয়েছে অসুরের পায়ের কাছে। এবার দুর্গার দিকে চোখ পড়তেই একটু চমকে গেলেন। এ কাকে দেখছেন ওখানে? হু হু করে উঠল মনটা। দেখতে দেখতেই পর্দা পড়ে গেল। মানুষ পুতুলদের 1 ঘন্টার বিরতি। পরে একবার কি আসবেন মানুষ পুতুলের এই দেবী প্রতিমার কাছে? অক্ষয়বাবু টের পেলেন দুর্গার মুখটা টানছে জোর। প্যান্ডেল থেকে বেরিয়ে অক্ষয়বাবু সেই বড় দোকানটায় এসে হাজির হলেন। এবার নিশ্চিন্ত, 500 টাকার ভাঙানি না হলেও 200 টাকার ভাঙানি হবেই। কিন্তু রিটায়ারমেন্টের পর আকস্মিকভাবে করে ফেলা এই রোজগারের টাকাটার মূল্য অনেক। ওটা দিতে মন সরল না। খাওয়ার পরে 500 টাকার নোটটাই বের করলেন। ছোট নেই বলেও মালিক লুচির দাম কেটে টাকা ফেরত দিল। ভেবেছিলেন ঘন্টা খানেক পরে আবার প্যান্ডেলে যাবেন, কিন্তু মেঘ না চাইতেই জল। আগে খেয়াল করেনি একটু দূরের টেবিলে লুচি খেতে বসেছে সেই দুর্গাও। প্রতিমার সেই ঝলমলে পোশাকটা পাল্টে যাওয়ায় অন্যরকম লাগছে। বেশভূষায় দারিদ্র্যের চিহ্নও প্রকট। জোর খিদে পেয়েছে, বোঝা যাচ্ছে খাওয়া দেখি। হয়তো বাধ্য হয়ে খেতে ঢুকেছে এখানে। মেয়েটিকে হুবহু বিয়ের সময়কার সরমার মতো দেখতে, তাই বিস্ময়ে চোখ সরাতে পারছেন না অক্ষয়বাবু। অক্ষয়বাবু খাওয়ার পর পায়ে পায়ে এগিয়ে গেলেন দুর্গার টেবিলের দিকে। বুক পকেট থেকে 200 টাকার নোটটা বের করে বাড়িয়ে দিলেন দুর্গার দিকে, ঠিক যেভাবে পুজোয় হাত খরচের টাকাটা এককালে বাড়িয়ে দিতেন সরমাকে। বললেন, এটা রাখো, ধরে নাও
দুর্গাকে এই পুজোয় আমার সামান্য উপহার। মেয়েটা অবাক হয়ে বলল, আপনি হঠাৎ আমায় বললাম না উপহার, রাখো এটা। টাকাটা একরকম ওকে জোর করেই দিলেন অক্ষয়বাবু। অবাক হয়ে বাঁ হাতে টাকাটা নিল মেয়েটি। খেতে খেতে তো আর উপায় বাকি। দুর্গাকে টাকাটা দিতে পেরে ভারী ভালো লাগছে। সকালের ওষুধটা এবার খেতে হবে, কিন্তু এ কি, ঘড়িতে যে বেলা 12টা। এত বেলায় সকালের ওষুধ খেলে দুপুরের ওষুধ কখন খাবেন? যদিও দুপুরের ওষুধটা সুগারের নয়, তবু একসঙ্গে কি খাওয়া যাবে? যাক, অক্ষয়বাবু সকালের ওষুধটা আবার পকেটেই রেখে দিলেন। সরমার ফিরে আসার দিনটায় যদি সকালের ওষুধটা নাই খাওয়া হয়, কি আর এমন ক্ষতি হবে? হঠাৎ অক্ষয়বাবুর কানে দূর থেকে একটি লাইন ভেসে উঠল, দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। আমার আজকের গল্প সকালের ওষুধ এখানেই সমাপ্ত হলো। খুব শিগগিরই দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন এবং অপেক্ষায় থাকবেন পরের গল্পে। ধন্যবাদ।